আমার ছেলের সাথে আমি কিভাবে কাজ করলাম সেই গল্পটা আজকে তোমাদের বলবো। আমি জানি এসব গল্প কেউ কখনো কাউকে বলে না, তবু আমি বলবো, তাই ধৈর্য সহকারে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকা। আমি শিওর বলতে পারি সম্পূর্ণ গল্পটি শুনলে তোমাদের ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে যাবে। গীতেশ আনন্দমোহন কলেজের ছাত্র। তার বয়স 23 বছর। কলকাতাতে 4 বছর হস্টেলে থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটা সরকারি চাকরি করছে। গত বছরই চাকরি পেয়েছে, আর এ বছর কলকাতায় ট্রান্সফার হয়েছে। মাঝে মাঝে বাড়ি আসতো আর 3-4 দিন থেকে আবার ফিরে যেত। বাড়িতে গিয়ে সে মাওলা দেবী থাকে। বছর দুয়েক আগে গীত এসে বাবা মারা গেছে স্টক করে। গীতা সেন পারিবারিক আয় ভালো নয়। গীতা সেন বাবা একটা সরকারি চাকরি করত। বাবা মারা যাওয়ার পরে সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল, যেটা দিয়ে দেশের পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনোভাবে চলে যাচ্ছে। কমলা দেবীর বয়স 42 বছর এবং খুব সুন্দর দেখতে। এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে। কমলা দেবীর স্বামী মারা যাওয়ার পরে সে একাই থাকত আর মনে মনে ভাবতে ছেলের কলকাতায় ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বুকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। কমলার এক বান্ধবী গৌরী তা অমলার বাড়ির কিছু দূরেই থাকে। গৌরী তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করাকালীন মারা যায়। গুলি তার একটাই মেয়ে গোমতী। গৌরী তার বয়স 40 বছরের মেয়ে। গোমতীর বয়স 21 বছর। কলেজে পড়ছে। গৌরী তার আর্থিক অবস্থা অনেক ভালো, নিজেদের দোতলা বাড়ি আছে। গৌরী তা আমাকে বলেছে যে গীতা দাসের সাথে গোমতীর বিয়ে দিতে, কারণ রিতেশকে খুব পছন্দ করি তার। গীতেশরা ভাড়া বাড়িতে থাকত। একটাই ঘর, রান্নাঘর আর বাথরুম। যেহেতু অমলা স্বামী মারা যাওয়ার পরে একাই থাকত, তাই কোনো অসুবিধে হয়নি। কিন্তু এবার গীতে ফিরে এলে একটা ঘরে কিভাবে চলবে সেটাই অমলা চিন্তা করছিল। তাই একদিন অমলা গুলি তাকে এই কথাগুলো বলল। গৌরী তার সব শুনে বলল, অমলা তোকে তো আমি বলছি কি, দেশ কলকাতায় ট্রান্সফার হয়ে এলে এক শুভক্ষণ দেখে কি আর গোমতী বিয়েটা দিয়ে দেব, আর আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকব। এত বড় বাড়িতে শুধু আমরা দুজন নামে থাকি, তোরাও এখানে চলে এলে সবাই মিলে আনন্দ করে থাকা যাবে। কমলা গৌরী তার কথা শুনে আনন্দে বলল, আমি ছেলে ওর সাথে কথা বলে তোকে জানাবো। কিছুদিনের মধ্যে গীতেশ ফোন করে জানাল যে শুক্রবার সে বাড়ি আসছে। প্রায় 6 মাস পরে গীতেশ বাড়ি ফিরছে বলে সেদিন অমলা ভালো ভালো রান্না করে রেখেছিল। তারপর স্নান করে একটা ভাল শাড়ি পরে ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রায় 1টা নাগাদ গীতেশ বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ল। কমলা দরজা খুলে দেখল 3-4টা ব্যাগ হাতে আর কাঁধে নিয়ে গিয়ে শাসিয়ে মুখে দাঁড়িয়ে আছে। ঘরে এসে ব্যাগগুলো নামিয়ে মাকে জড়িয়ে ধরল গীতেশ। ওলা ও গীতেশকে জড়িয়ে ধরে থাকল কিছুক্ষণ। তারপর ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে অমলা বলল, অনেক বেলা হয়ে গেছে, গীতেশ যা স্নান করে নিয়ে আগে খেয়ে নেয়, তারপর না হয় ব্যাগগুলো থেকে সবার করবি আর গল্প করা যাবে। গীতেশ বলল, ঠিক বলেছ মা, খিদেতে পেট জ্বলছে, আমি তাড়াতাড়ি স্নান করে আসছি, তুমি খাবার বাড়ো। এই বলে গীতেশ বাথরুমে চলে গেল। ভেতরে দেখল ওর মা ওর জন্য একটা হাফ প্যান্ট আর তোয়ালে রেখে দিয়েছে। তাই দেরি না করে ভালো করে স্নান করে গীতে সাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে এসে দেখল মা খাবার বেড়ে মেঝেতে বসে আছে। গীতেশ মায়ের উল্টো দিকে বসে খেতে শুরু করল। খেতে খেতে মাকে দেখছিল গীতে, আর মনে মনে ভাবল যে মাকে আগে থেকে যেন আরও সুন্দরী লাগছে। কমলা সেটা দেখে জিজ্ঞেস করল, কি এত দেখছিস কি দেশ? গীতেশ বলল, তোমায় দেখছি মা, তোমায় এই শাড়িতে খুব সুন্দর লাগছে। এটা কি নতুন শাড়ি? অমলা বলল, না রে, এটা পুরনো শাড়ি, তবে খুব কম পরেছি বলে সেটা নতুনের মতো লাগছে। গীতেশ বলল, মা চাকরি তো আমি পেয়ে গেছি, এবার আর তোমার কোনো দুঃখ রাখব না। কমলা হেসে বলল, সে আমি জানি গীতেশ, আমি এখন অনেক নিশ্চিন্ত যে তুই এবার আমাদের দুজনের সংসার চালাতে পারবি। এই শুনে জিত এসে বলল, সে আর বলতে না, আমার সুন্দরী মাকে আমি এবার থেকে সুখে রাখব। গীতা সে কথা শুনে অম্ল হেসে উঠল। এইভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করল। কমলা থালা বাসন নিয়ে রান্নাঘরে ধোয়ার জন্য চলে গেল। গীত এরশাদ মুখ ধুয়ে ঘরে এসে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে শুরু করল। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে ব্যাগ থেকে 2টা বাংলা গল্পের বই তাড়াতাড়ি বের করে নিয়ে নিজের বইয়ের তাকে লুকিয়ে রাখল। কিছুক্ষণ পরে অমলা ঘরে এসে বিছানায় বসল। কমলা ছেলের সব জামা প্যান্ট একদিকে সরিয়ে রাখতে রাখতে বলল, তো সব জামা তো পুরনো হয়ে গেছে, এবার কিছু নতুন কিনে নিস। গীতেশ বল, ঠিক আছে মা, এই মাসের স্যালারি পেয়ে তোমার আমার জন্য নতুন কাপড় কিনুন। তারপর গীতের সব জিনিস বিছানা থেকে সরিয়ে অমলার মুখোমুখি বসে গল্প করতে শুরু করল।
কমলা বল, গীতে এখন তো কি রকম লাগছে? পড়াশোনা করে চাকরি করছিস, এবার কলকাতায় ট্রান্সফার হয়ে গেল। গীতেশ বলল, সে রকম কিছু না, কিন্তু এবার থেকে তোমার সাথে থাকতে পারবো, এজন্য আমি খুব খুশি। এই বলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কমলা ছেলের কথা শুনে খুব খুশি হল, আর গীত এসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। গীতার শুয়ে শুয়ে অমলাকে দেখছিল আর মনে মনে ভাবছি, তোমাকে সত্যি খুব সুন্দর দেখতে। এইভাবে কিছুক্ষণ থাকার পরে অমলা হেসে বলল, গীতেশ, এবার গড়ি তার সাথে কথা বলতে হবে তোর বিয়ের জন্য। গীতেশ তখন মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে বসে মায়ের দুই কাঁধে দু হাত রেখে বলল, না মা, এখন নয়, এখন শুধু আমার সুন্দরী মাকে সুখী করার সময়, বুকে নয়। কমলা হেসে বলল, আমি তো ভালোই আছি, এবার তোর একটা বড় এসে গেলে আমার অসুবিধা হবে আর তোর অসুবিধা হবে। গীতেশ নিজের মুখটা আমার মুখের কাছে এনে বলল, আমাদের কি সুবিধা হবে? মা বউ এলে? অমলা বলল, আমার একটা গল্প করার সাথী হবে, আর তোর চির জীবনের সাথে হবে। আর সত্যি বলছি, গতি খুব সুন্দরী আর ভালো মেয়ে, তোকে খুব সুখে রাখবে। গীতা সময়কে বলল, আমি তোমার সুখে রাখব, তাই তোমার কিছু লাগবে না। কমলা গিরিশের কথা শুনে একটু চমকে উঠে বলল, ঠিক আছে, এবার তুই একটু রেস্ট নিয়ে আমি একটু বেরোচ্ছি, একবারে বাজার করে ফিরব। এই বলে অমলা উঠে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে লাগল। গীত এসো উঠে দাঁড়িয়ে মাকে দেখতে লাগল। কিছুক্ষণ পরে অমলা বাড়ি থেকে বেরিয়ে যেতে গিয়ে দরজা বন্ধ করে ঘরে এসে নিজের আরেকটা ব্যাগ খুলে মায়ের একটা ছোট জামা দেখে না দিয়ে গন্ধ নিতে থাকল। জিতে স্বস্তিতে থাকাকালীন বন্ধুদের পাল্লায় পড়ে সব বই পড়া শুরু করেছিল। সব সম্পর্কের মধ্যে মা ছেলে নিয়ে এগুলো পড়তে বেশি ভালোবাসত। সেই জন্য 6 মাস আগে যখন বাড়ি এসেছিল তখন মায়ের একটা ছোট জামা লুকিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল। তারপর থেকে হস্টেলে গীতেশ বই পড়তে পড়তে মায়ের ছোট জামা জড়িয়ে ধরে নিজেকে শান্ত করত। যেহেতু খুব ক্লান্ত ছিল তাই মাকে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। তারপর কিছুক্ষণ পরে বাথরুমে গিয়ে পেচ্ছাপ করতে গিয়ে দেখল বাথরুমে মা এর একটা ছোট জামা ঝোলানো আছে। কমলা তাড়াহুড়োয় সেটা সরিয়ে রাখতে ভুলে গিয়েছিল। গীতেশ পেচ্ছাপ করে ওটা নিজে নাকে শুকে বুঝল এটা আমায় ব্যবহার করা, সেটা আমরা ধুতে ভুলে গেছে। গীতা অনেকক্ষণ সেটা নাকি নিয়ে গন্ধ শুকতে লাগল। গীতেশ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের কাজ করতে লেগে গেল। প্রায় 15 মিনিট ধরে চলল সেই কাজ। তারপর সেটা যেখানে ছিল সেখানে রেখে নিজেকে পরিষ্কার করে ঘরে এল। মনে মনে অপরাধ বোধ হচ্ছিল নিজের মাকে নিয়ে এরকম ভাবতে, কিন্তু এটা বুঝতে পারল আজকে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছে। কিছুক্ষণ পরে গীতা সে পাপবোধ পরিবর্তন হল, আর ভাবতে লাগল কিভাবে মাকে আরও কাছে পাওয়া যায়। এসব ভাবতে ভাবতে সন্ধে হয়ে গেল আর ঠিক তখনই দরজায় আওয়াজ হল। গীতেশ দরজা খুলে দেখল ওলা দাঁড়িয়ে আছে দু হাতে 2টা বাজারের ব্যাগ নিয়ে। গীতের সঙ্গে সোজা মায়ের হাত থেকে ব্যাগ 2টা নিয়ে রান্নাঘরে রেখে এক গ্লাস জল নিয়ে আমলাকে দিল। কমলা বিছানায় বসে জলটা খেয়ে জিজ্ঞেস করল, সারা দুপুর আর বিকেল কি করলে গীতেশ? একটু ঘুমিয়েছিল আসত? হ্যাঁ মা, অল্প ঘুমিয়েছিলাম। ভালো করেছিস, আমি একটু ফ্রেশ হয়ে তোকে চা করে দিচ্ছি, তোর জন্য কাটলেট ও এনেছি। এই বলে অমলা তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। গীতেশ তখন মাকে সারপ্রাইজ দেবে বলে নিজে রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করল, আর বাজারের ব্যাগ থেকে সবকিছু রান্নাঘরে যথাস্থানে রেখে কাটলেট 2টা একটা দিশা রাখল। বাথরুমের ভেতর থেকে মায়ের গোসল করার শব্দ শুনতে শুনতে গিয়ে তেষ্টা বানাচ্ছিল। এদিকে গোসল করতে করতে অমলা হঠাৎ দেখেন তার ছোট কাপড়টা দড়িতে ঝুলছে। সঙ্গে সঙ্গে চমকে গেল, আর মনে মনে ভাবল এসব কিছু ঠিক জায়গায় রেখে আসল জিনিসটাই বাথরুমে ফেলে গিয়েছিল। গীতেশ যে কি ভেবেছে কে জানে। নিজেকে কিছুক্ষণ গালাগালি দিয়ে গোসল করে তোয়ালেটা দিয়ে নিজেকে জড়িয়ে অমলা বাথরুম থেকে ঘুরে এসে দেখল গীতে একটা ট্রেনে 2 কাপ চা আর কাটলেট সাজিয়ে বসে আছে। কমলা হেসে বলল, বা একবার চা বানিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিস? খুব ভালো, বুকে তুই খুব সুখে রাখবে। এখন তোমাকে সুখী করি, তারপর অন্য কেউ। কমলা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে গীতেশকে বলল, আমি দরজাটা ভেজিয়ে দিয়ে রান্নাঘরের শাড়িটা পরে আসছি। গীতে এগিয়ে গিয়ে অমলার হাত ধরে বলল, তুমি এই ঘরে চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি, তোমার হয়ে গেলে আমায় ডেকে নিও। এই বলে গীতেশ ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল। ছেলের ব্যবহারে আমরা খুব খুশি হয়ে ঘরে ড্রেস চেঞ্জ করতে লাগল। গীতেশ দরজাটা একটু ফাঁকা রেখে ভেজে রেখেছিল যাতে সেই ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যায়। গীতেশ দরজার ফাঁক থেকে চোখ রাখতেই ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়।
এদিকে অমলা ততক্ষণে শাড়িটা পরে নীতিশকে ডাকল ঘরের ভেতরে আসার জন্য। গীতেশ মায়ের ডাক শুনে একটু চমকে গিয়ে ঘরের ভেতরে এলো এবং হঠাৎ খেয়াল করল ওটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কোনো ক্রমে এক হাত দিয়ে সামাল দিয়ে বিছানাতে বসল। কমলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়েছিল, তাই ছেলের দিকে খেয়াল করেনি। গীতা সংস্থাকে ডাকলে, সোমা যা আর কাটলেন ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও আগে। ঠিক আছে চল খেয়ে নিই। এই বলে বিছানা এসে গিয়েছে সে মুখোমুখি বসল। দুজনে একসাথে কাটলেট আর চা খেতে লাগল। বাহ গীতেশ, চাটা তো খুব ভালো বানিয়েছিস। তোমার ভালো লেগেছে মা? আমি হোস্টেলে মাঝে মাঝে নিজেই চা করে খেতাম। কমলা হেসে উঠে গিয়ে শেষের গালটা ধরে বলল, সত্যি ভালো হয়েছে, আমার ছেলে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। গীত এসো তখন মায়ের গালটা ধরে বলল, তোমার সব খেয়াল রাখবে তোমার ছেলে। দুজনে একসাথে হেসে উঠল। আচ্ছা গীতেশ, তোর চাকরি শুরু কবে থেকে? আজ ২৮ তারিখ, পরের মাসের ৮ তারিখে অফিস জয়েন করতে হবে। একটা কথা বলার ছিল। কি কথা মা, বলো। গুলিতাকে তোর মনে আছে? গৌরিতা মাসি কেন মনে রাখব না মা, আমায় এত ভালোবাসে। সেটা জানি, তোকে ভালোবাসে বলে একটা প্রস্তাব রেখেছে। কি প্রস্তাব? গৌরিতা তোর সাথে গোমতী বিয়ে দিতে চায়। গীতেশ লজ্জা পেয়ে বলল, এখন আমি বিয়ে করব না। গৌরিতা বলেছে গোমতীর সাথে তোর বিয়ে হওয়ার পরে আমরা সবাই ওর বাড়িতে থাকব। আমি বলেছি যে গীত এর সাথে কথা বলে জানাব। তুই কি বলিস এ ব্যাপারে? বিয়ের ব্যাপারটা আমাকে একটু সময় দাও। বুঝলাম ছেলে লজ্জা করছে, ঠিক আছে তুই সময় নিয়ে চিন্তা করে আমায় জানাস। কিন্তু আমাদের ঘরটা খুব ছোট দুজনের জন্য। আগে তুই ছোট ছিলিস তাই কোনো মতে চলে যেত, কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস। এমন কিছু ছোট নয়, আমাদের ঘর আমাদের দুজনের জন্য যথেষ্ট। কিন্তু অসুবিধা হবে। আমি যখন কাপড় চেঞ্জ করব তখন তোকে বাইরে অপেক্ষা করতে হবে। এছাড়াও এই একটা বিছানায় দুজনের হবে না। গীতা সমস্যার কথা শুনে মনে মনে বলল, আমি তো চাই তুমি ঘরে কাপড় ছাড়বে আর আমি দরজার ফাঁক দিয়ে তোমার দেখব। কমলা গীতা সে দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস তো? কি করবে সেটা তো বল। গীতের সঙ্গে সঙ্গে বলল, না কিছু ভাবছিলাম না, তবে এখন ওখানে যাব না। কিছুদিন চাকরি করে স্যালারি জমিয়ে তারপর না হয় যাওয়া যেতে পারে। ঠিক আছে, তো যেটা ভালো মনে হয় সেটাই হবে। ঠিক আছে তুমি টিভি দেখো, আমি রাতের রান্নাটা করেনি। এই বলে অমলা চায় ক্রেতা নিয়ে রান্নাঘরে চলে গেল। গীতেশ টিভি দেখতে লাগল, কিন্তু ভাল লাগছিল না। তাই গীতেশ রান্নাঘরে গিয়ে দেখল মা এক মনে গুনগুন করে গান গাইতে গাইতে রান্না করছিল। গীতার পেছন থেকে আমাকে একটু হামি দিয়ে জিজ্ঞেস করল, মা আজ কি রান্না করছো? কমলা চমকে উঠে হালকা হেসে বলল, আজ ডিমের ঝোল ও ভাত আর আলু পোস্ত। গীতেশ মায়ের কানে কানে বলল, তোমার হাতের রান্নার কোনো জবাব নেই মা। কমলা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই দুষ্টু এখন ছাড়া আমায় না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। গীতেশ আরও হামি দিয়ে বলল, আমার মিষ্টি মায়ের হাতের রান্না আমার মন ভরে যায়। কমলা হেসে বলল, এবার যা এখান থেকে, আমার রান্নাটা করতে দেয়। গীতেশ তখন ঘরে চলে এসে আবার টিভি দেখতে লাগল। প্রায় ১ ঘন্টা পরে অমলা এসে গীত এসে বসে বসল। কমলা পুরো ঘেমে গেছে রান্না করতে করতে। গীতেশ বলল, মা তুমি তো ঘেমে গেছে, শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু পরে নাও। ছেলের কথা শুনে অমলা বলল, আমি ভাবছিলাম তুই কি ভাববি তাই অন্য কিছু বলছিলাম না। গীতেশ অবাক হয়ে অমলার দিকে তাকিয়ে বলল, আমি আবার কি ভাবব? যাও চেঞ্জ করে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি। অমলা বলল, আমি বাথরুমে চেঞ্জ করে নিচ্ছি, তুমি টিভি দেখো। এই বলে অমলা বাথরুমে চলে গেল। গীতেশ মনে মনে ভাবল, আরেকটা সুযোগ নষ্ট হল মাকে ও ভাবে দেখার। কমলা বাথরুমে গিয়ে নিজের গা ধুতে ধুতে রান্নাঘরে গিয়েও রকমভাবে জড়িয়ে ধরার কথা ভাবতে লাগল। মনে মনে ভাবছিল, গীতেশ কি তাহলে ইচ্ছে করে ওসব করছিল না? এটা হঠাৎ হয়েছিল। একটু চোখে চোখে রিতেশকে রাখতে হবে, কারণ এই বয়সটা খুব বাজে। এসব ভাবতে ভাবতে স্নান শেষ করে কাপড় পরে নিল। গীতেশ না থাকলে মাঝে মাঝে অমলা এক কাপড়েই রাতে ঘুমাত, কিন্তু এখন সেটা আর হবে না। এমনিতে আমরা খুবই স্বভাবে, আর স্বামী মারা যাওয়ার পরে সেটা আরও বেড়ে গেছে। কিছুক্ষণ পরে অমলা বাথরুম থেকে বেরিয়ে এসে গীতা দাসের সাথে বসে একসাথে টিভি দেখতে দেখতে এটা সেটা গল্প করতে লাগল। রাত প্রায় 10টা বাজে ঘড়িতে। এবার খাওয়ার পালা, তাই অমলা রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে এল। গীতেশ আর অমলা দুজনে মেঝেতে বাবু হয়ে মুখোমুখি বসে খেতে শুরু করল। গীতেশ খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখল ওলা নিচু হয়ে যখন খাবার মুখে দিচ্ছিল তখন মেয়েটা নিচে নেমে যাচ্ছিল।
আর গীতেশ দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ কমলাকে সে দিকে তাকিয়ে দেখতে পায় যে গীতে ওর দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা একটু উপরে তুলে নিল। আর তখন নিতে আর অমলার চোকাচোকি হল। গীতেশ লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগল ইসমা এবার বুঝতে পেরেছে বকে না দেয়। কিন্তু আমরা কিছুই বলল না, শুধু বলল খাবারের দিকে মন দেয়। জিতের স্বাদ ছেড়ে বাঁচল। এইভাবে দুজনের খাওয়া শেষ হল। তারপর অমলা সব বাসন ধুয়ে ঘরে এসে মেঝেতেই বিছানা করতে লাগল। সেটা দেখে গীতেশ জিজ্ঞেস করল, মা তুমি কি নিচে শুনবে? হ্যাঁ রে, বিছানায় দুজনের অসুবিধা হবে। গীতের সঙ্গে সঙ্গে অমলার হাত থেকে সব কিছু কেড়ে বিছানায় রেখে বলল, এই খাতে আমাদের দুজনের ভালো মতো হয়ে যাবে, তাই তুমি চিন্তা করো না। কমলা কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু গীতেশ সে যে মুখে আর কিছু বলল না। কিছুক্ষণ পরে লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল। গীতেশ ক্লান্ত ছিল, তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। কমলা শুয়ে শুয়ে সারা দিনের কথা ভাবতে লাগল। বিশেষ করে রাতে ছেলে যেভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ভাবতে ভাবতে একটু দূরে হয়ে পড়ল। মনে মনে চিন্তা করল যে এবার থেকে গিয়েছে সবকিছু ভালোমতো লক্ষ্য করতে হবে। এসব ভাবতে ভাবতে অমল ঘুমিয়ে পড়ল। চিরকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা মামলার অভ্যাস। কমলা ঘুম থেকে উঠে গিয়ে সে দিকে তাকিয়ে দেখল গীতেশ গভীর ঘুমে আচ্ছন্ন। একটু নিচের দিকে তাকাতে দেখল গীতা সেন হাফ প্যান্ট তাবু হয়ে গেছে। সেটা দেখে আমরা মনে মনে ভাবল ছেলে এমন কিছু স্বপ্ন দেখছে যাতে তাবু হয়ে গেছে। তারপর নিজের মনে হাসতে হাসতে বাথরুমে চলে গেল। তারপরে রান্না করে নিজে স্নান করে শাড়ি পরে চায়ের কাপ হাতে নিয়ে গীতেশকে ডাকল। গীতার ঘুম থেকে উঠে দেখল মা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে একটা সুন্দর শাড়ি পরে। কত বাজে মা? এত সকালে তোমার স্নান হয়ে গেছে? 10টা বাজছে, আমায় একটু গৌরী তার সাথে বেরোতে হবে। তোর জন্য রান্না করা আছে, দুপুরে স্নান করে খেয়ে নিস, সন্ধেবেলায় আবার দেখা হবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। কাল তো রবিবার, কেন কোথাও বেরোবি নাকি? গীতা সমস্যার হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রেখে অমলাকে ধরে একটা পা দিয়ে বলল, দেখি কি প্ল্যান করা যায়। কমলা নিজেকে ছাড়াবার চেষ্টা করে বলল, আবার দুষ্টুমি হচ্ছে, আমার শাড়ি নষ্ট হয়ে যাবে। এখন ছাড়া আমায় পরে জড়িয়ে ধরার অনেক সময় পাবে। তোমায় ছাড়তে ইচ্ছে করছে না মা। এই বলে আবার অমলাকে ধরে গীতেশ আর মায়ের শরীরের ক্ষমতা অনুভব করতে থাকে। কমলাল ভালো লাগছিল কিন্তু ওর দেরি হয়ে যাবে, তাই জোর করে গীতেশকে সরিয়ে দিয়ে বলল, আমি এবার আসি, বুঝলি, না হলে দেরি হয়ে যাবে, তুই সময়মতো খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, সাবধানে যেও। এরপরে অমলা নিজের শাড়িটা ঠিক করে দিতে সেদিকে একটা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গীতার দরজা বন্ধ করে ঘরে এসে চা খেতে খেতে চিন্তা করল, কি করবে সারাদিন। কিছুক্ষণ বসার পরে আলমারিটা খুলে মায়ের ছোট কাপড়গুলো বের করে বিছানায় রাখল। দেখল সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। কিছুক্ষণ না দিয়ে সবগুলো শুকিয়ে আবার যথাস্থানে রেখে দিয়ে আলমারিটা বন্ধ করে দিল 2 দেশ। তারপর গীতেশ ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করল। গীতেশ মনে মনে একটা মতলব করল, কি করে মাকে প্রতিদিন ওভাবে দেখা যায়, কারণ শাড়ি চেঞ্জ করার সময় বেশিক্ষণ দেখা যায় না। তাই ভাবল বাথরুমে একটা ফুটো করতে পারলে স্নান করাটা ভালোমতো দেখতে পাবে। একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বাথরুমের দরজায় গিয়ে একটা ফুটো করে দিয়ে দেখল যে ফুটোটা একদম সঠিক জায়গায় হয়েছে, যেখান থেকে ভেতরের দৃশ্য ভালোবাসে দেখা যাবে। তারপর স্নান করে খেয়ে নিয়ে একটু ঘুমোতে গেল গীতেশ। ঘুম থেকে উঠে দেখল যে সন্ধে হয়ে গেছে আর অমলার আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দরজায় আওয়াজ শুনে গীতেশ দরজা খুলে দিয়ে দেখল ওলা এসেছে। ভেতরে এসে অমলা বলল, গীতেশ দুপুরে খেয়েছিস তো? হ্যাঁ মা, খেয়েছিলাম। তোমার দিনটা কেমন কাটল? কমলা বিছানায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে সে বলল, আমার আবার দিন কেমন কাটবে, যে রকম কাটার সে রকম কেটেছে। তুমি যাও বাথরুমে ফ্রেশ হয়ে এসো, আমি চা বানাচ্ছি। কমলা সেটা শুনে বাথরুমে চলে গেল আর গীত এসো রান্নাঘরে চলে গেল। কমলা বাথরুমের দরজা বন্ধ করতে গিয়ে দরজার ফুটোয় চোখ রাখল। গীতার শুধু দেখল লাগল নিজের মাকে আর এক হাত দিয়ে কাজ করতে লাগল। এদিকে গ্যাসে জল গরম হয়ে ফুটছে, তাই তাড়াতাড়ি চা বানানো তেমন দিল। কিন্তু কিছুতেই নিজের মন থেকে মায়ের সেই রূপটা বুঝতে পারল না। কিছুক্ষণ পরে গীতে চা বানানো শেষ হল। এদিকে অমলার স্নান হয়ে গেছে আর কমলা বাইরে এল। ঘরে গিয়ে অমলা চুল আঁচড়াতে লাগল আর গীতেশ চা নিয়ে এসে বিছানায় বসে অমলাকে দেখছিল। ওলায় না সেটা দেখে নিতে সে জিজ্ঞেস করল, সারাদিন কি কি করলি?
রান্নাঘর পরিষ্কার করলাম। আর মনে মনে বল বাথরুমে ফুটো করলাম তোমায় দেখ বলে। কমলা চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখল ছেলের সব ভালোভাবে পরিষ্কার করেছে। আর তারপর ঘরে এসে এদিক ওদিক দেখে বলল, বাবা তুমি তো সব পরিষ্কার করে দিয়েছিস, আমার লক্ষ্মী ছেলে। এই বলে চায়ের কাপটা টেবিলে রেখে দু হাত বাড়িয়ে বলল, আমার লক্ষ্মী ছেলে আমার কাছে। গীতের সঙ্গে সঙ্গে অমলের কাছে ছুটে গেল। এইভাবে কিছুক্ষণ থাকার পরে দুজন আলাদা হল। তারপর অমলা রান্নাঘরে চলে গেল রান্না করতে আর গীতেশ টিভি দেখতে লাগল। কিছুক্ষণ পরে রান্না শেষ হলে দুজন একসাথে খেয়ে নিল। আজও গীতে একইভাবে অমলের দিকে তাকিয়ে গভীরভাবে দেখছিল। আজ আমরা সেটা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না। এইভাবে খাওয়া শেষ করে অবলা আর গীতেশ বিছানায় শুতে এল। দুজনে পাশাপাশি শুয়ে আছে। ঘরের নাইট বা লোকটা জ্বলছে। কমলা চিন্তা করছে গীতেশ কেন বারবার ওর দিকে তাকিয়ে থাকে। গীতা সেন মাথায় শুধু মায়ের স্নান করার দৃশ্যগুলো আসছিল। এইভাবে দুজন ঘুমিয়ে পড়ল। মাঝরাতে গীতেশ টয়লেটে গিয়ে ফিরে এসে নাইট বাল্বে আলো দেখল লাহোরটা উপরে উঠে গেছে। গীতেশ আস্তে আস্তে সে আমাকে দেখতে লাগল। তারপর গীতেশ মায়ের দিকে তাকিয়ে দেখল মা গভীর ঘুমে আচ্ছন্ন। তাই সাহস করে মায়ের কাছে এগিয়ে গেল। খুব ভালোই লাগছিল গীতেশে। হাত দিতেই সঙ্গে সঙ্গে আমরা একটু নড়ে উঠল। সেটা দেখেই ভয় গীতে তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কমলা তখন পাশ ফিরে শুল। গীতেশ আর কিছু না করলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে দেখল ছেলে উপুর হয়ে ঘুমে মগ্ন। তারপর বাথরুমে চলে গিয়ে নিজেকে ফ্রেশ করে অমলা চা বানাতে লাগল। গীতেশ উঠে ড্রেস চেঞ্জ করে বাজারে চলে গেল। কমলা ভাবতে থাকল কি হচ্ছে এসব। হস্টেল থেকে ফেরার পর থেকেই দেশের আচরণের কেমন পরিবর্তন এসেছে। এসব ভাবতে ভাবতে ঘরে গিয়ে বসল। বাজার যেহেতু অনেক দূরে তাই গীতা সে ফিরতে ফিরতে আরও 1 ঘন্টা লাগবে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখল গিয়ে সে বইয়ের তাকে বইগুলো কেমন যেন অগোছালো আছে। তাই অমলা বইগুলো তাক থেকে নামিয়ে খোঁচাতে লাগল। আর মনে মনে ভাবল ছেলে ঘর রান্নাঘর সব পরিষ্কার করেছে, অথচ নিজের বইয়ের তাক সাজাতে ভুলে গেছে। একটার পর একটা বই সাজিয়ে রাখতে রাখতে অমলা দেখল একটা মোটা বইয়ের ভেতর কিছু যেন আছে। বইটা খুলতেই দেখল একটা পাতলা বই মলাট দেওয়া। কমলা ভাবতে লাগল কি বই যে মোটা বইয়ের ভিতরে গিয়ে শিখেছে। গল্পের বইটা হাতে নিয়ে একটা পাতা উল্টোতেই কভার ফটো আর নাম দেখে অমলা চমকে উঠল। বইয়ে যা দেখল তাতে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এও কি সম্ভব? পাতা উল্টাতে দেখল মা ছেলের গল্প। সূচিপত্র দেখে আরেকবার চমকালো মোল্লা। একটা গল্পের কিছুটা অংশ পড়ল। অবাক হয়ে ভাবতে লাগল, এটা কিভাবে সম্ভব? বাড়িতেই বই পেল কোথায়? তাহলে কি এসব গল্প পড়ে এসে আমাকে নিয়ে ওসব কথা ভাবে? কমলা বিছানায় শুয়ে শুয়ে 2টা গল্প শেষ করল এবং এতটাই উত্তেজিত হয়ে গেল যে বিছানায় শুয়ে শুয়েই তারপর বইটা জায়গা মতো রেখে দিয়ে বাথরুমে চলে গিয়েও নিজেকে পরিষ্কার করল। অনেক দিন পরে আজ কমলা খুব উত্তেজনা অনুভব করল। হঠাৎ দরজায় আওয়াজ শুনে কমলা দরজাটা খুলে দেখল গীতেশ। গীতেশ ভেতরে এসে মাংসটা মায়ের হাতে দিল। মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের কপালে ঘাম আর মায়ের চোখ মুখটা কেমন যেন লাগছে। সঙ্গে সঙ্গে গীতেশ মায়ের 2 গালে 2টা হাত রেখে জিজ্ঞেস করল, মা তোমার কি শরীর খারাপ লাগছে, এত ঘেমে আছো কেন? কমলা নিজের ঘন্টা মুছে বলল, কিছু না বাবা, গরম করছিল তাই। গীতেশ তখন বলল, ঠিক বলেছ মা, আজ বেশ গরম। গীতেশ বলল, মা আমি একটু বেরোচ্ছি, এক বন্ধুর সাথে দেখা করে চলে আসব। ঠিক আছে, বেশি দেরি করিস না, আমি রান্না তাড়াতাড়ি করে নেব। এই বলে গীতেশ বেরিয়ে গেল। আমরা দরজা বন্ধ করে ভাবল, আর একটু হলেই ছেলে বুঝতে পারত যে এটা গরমের ঘাম নয়, এটা অন্য কিছু ঘাম। এই ভেবে নিজের মনে হাসতে লাগল। গল্পের বাকি অংশ পরের ভিডিওতে দেওয়া হবে, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।